স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। গত এক শতাব্দীর ব্যবধানে দেশের ক্ষেত থেকে হারিয়ে গেছে 10,000 প্রজাতির ধান। 1911 সালে যে এক 1911 সালের এক জরিপে দেখা গেছে যে দেশে 18,000 প্রজাতির ধান রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এক জরিপে দেখা গেছে যে মাত্র 10,000 প্রজাতির ধান রয়েছে বাংলাদেশে। আজ আমরা আলোচনা করব ধান নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক মোহাম্মদ খালিকুজ্জামান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 50 বছর আগেও কৃষকের গোলায় উঠত রাধুনী পাগল, বাঁশফুল, ঝাড়াবাদল, লক্ষ্মীবিলাস বা পঙ্খিরাজের মতো স্বাদু ও সুগন্ধি ধান। আর এখন সেসব রূপকথা। উচ্চ ফলনশীল জাতের দিকে ঝোঁক বাড়ায় দিনে দিনে হারিয়ে যাচ্ছে সব দেশি জাত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে কম জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ধানের উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। আর সে চাপেই বিলুপ্ত বাংলার ইতিহাস বা ঐতিহ্যকে ধারণ করা হাজারো প্রজাতির ধান। একটা প্রজাতি হারিয়ে যাওয়া মানে কি, সে তো একটা ক্ষতি, তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তবে আমাদের সচেতন হতে হবে যে যা আমাদের আছে তাই যেন আমাদের যথাযথভাবে সংরক্ষণ করতে পারি। আমাদের হয়তো 18,000 ধানের কথা আমরা শুনি, সেটা একটা অনুমান ছিল। 12,000-এর উপরে ধানের নাম আমরা সংগ্রহ করতে পেরেছি। আর যে 4,600 আমাদের ভূমি সম্পত্তি আমাদের আছে, আমি মনে করি এইগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এবং আমরা করছি। ব্রিড জিন ব্যাংকে রাখা আছে প্রায় 8,000 প্রজাতির ধান। এছাড়া হারিয়ে যেতে বসা ধান সংরক্ষণ করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটও। এসব জাতের সাথে ক্রস করে উদ্ভাবন হচ্ছে উচ্চ ফলনশীল জাত। তবে কেউ উৎসাহী হলে বিলুপ্ত জাতের বীজ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে চাহিদার কথা মাথায় রেখেই ঐতিহ্যের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় করে প্রকৃতিবান্ধব জাত উদ্ভাবনের তাগিদ পরিবেশবাদীদের। আমাদের যে দেশীয় প্রজাতি সেগুলোকে ধরে রেখে সেগুলোর উপর গবেষণা করে কিভাবে তাদের উৎপাদন বাড়ানো যায় সেই দিকে আমার মনে হয় খুব কম নজর দেওয়া হয়েছে। আমরা ওই যে ইরি তাদের উপরে বেশি, তাদের গবেষণার সঙ্গে সম্পৃক্ত বেশি ছিলাম। এখন আমার মনে হয় সময় আসছে যে আমাদেরকে আমাদের নিজস্ব প্রজাতিগুলোর উপরে গবেষণা করে এগুলোর উৎপাদন কিভাবে বাড়ানো যায়। পুরনো ধানগুলোর মধ্যে খরা সহিষ্ণু, বন্যা প্রতিরোধী কিংবা লবণাক্ততা প্রতিরোধী ধানও আছে। গবেষণার মাধ্যমে এসবের জিনগত বৈশিষ্ট্য বের করে উচ্চ ফলনশীল ধানে প্রতিস্থাপনের চেষ্টাও চালাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব খালিকুজ্জামান তাপস, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আজ আমরা আলোচনা করব, আমরা প্রতিবেদন দেখেছি যেখানে বলা হচ্ছে 1911 সালে একটি জরিপে দেখা গেছে দেশে প্রায় 18,000 প্রজাতি ধান রয়েছে। 2021 সালে আরেক জরিপে দেখা গেছে এই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে মাত্র 8,000, অর্থাৎ 8,000 প্রজাতি দেশি জাত ধান রয়েছে আমাদের। এই হার যদি এগোতে থাকে তাহলে আগামী 10 বছরে কি আমরা আরো দেশি প্রজাতির ধান হারাতে থাকবো? দেখুন, আপনি যে প্রসঙ্গটা উঠেছেন সত্যি যে এটা আমাদের জন্য চিন্তার বিষয়। কারণ পিজি হেক্টর সাহেব উনি যখন একটা অনুমান নির্ভর একটা জরিপ করেছিলেন, সেটা 2 বাংলায় মিলিয়েই করেছিলেন, সেখানে 18,000-এর বেশি ধানের জাতের কথা বলেছিলেন। তার পরবর্তী সিস্টেমিক ওয়েতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1982 সালে একটা জরিপ করেন। সেই জরিপে আমাদের 12,000-এর বেশি নাম আমরা সংগ্রহ করতে পেরেছিলাম। সেই প্রেক্ষাপট থেকে এই জাতগুলো সংগ্রহ কিন্তু তখন থেকে চলতেছিল এবং এখনও এই সংগ্রহ চলমান আছে। এবং আসলে প্রকৃত অর্থে যে কেন কৃষক চাষাবাদ করছে না, আমরা জানি যে ওই দেশীয় জাতগুলোর ফলন খুব কম। আচ্ছা, আমরা জানি যে বিঘা প্রতি 8 থেকে 12 মণ ফলন, 12 মণ হলে তো অনেক ভালো, কিন্তু 8 মণই হতো। সেই কারণে আমাদের দেশের লোক সংখ্যা বেড়ে যাওয়াতে খাদ্যের ঘাটতি দেখা দেয়। এবং আমাদের দেশে 60-এর দশকে যখন আমরা সবাই জানি ইরির উদ্ভাবন ঘটে, যে IR8 এবং IR5, IR20 নামের জাতগুলো আমাদের দেশে আসতে থাকে। তখন আমাদের মুখের চাহিদা মেটানোর জন্যই আমাদের লোকজন বাধ্য হয়েই উচ্চ ফলন ধানের আবাদ শুরু করছেন। যদিও আমাদের দেশে যে সংরক্ষিত ধান ছিল এক সময়, সেগুলোতে বহু গুণাবলী আছে যা নিয়ে
খরা বলতে পারেন, লবণাক্ত বলতে পারেন, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো আমাদের জাতগুলোতে আছে এবং ছিল। এবং এটা অ্যালার্মিং যে আসলে এই জাতগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। কৃষকের কেন মাথায় অ্যালার্মিং? যদি না থাকে তাহলে কি মানে কি ক্ষতি হবে? না, এটা 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 একটা কৌলি সম্পদ, আমরা কি জেনেটিক রিসোর্স বলে থাকি। এই সম্পদ যদি দেশ থেকে হারিয়ে যায় বা অত কোথাও না থাকে, তাহলে আমরা যে পরবর্তী পর্যায়ে আমরা যদি জাত উদ্ভাবন করতে চাই, তাহলে আমরা সে জাত উদ্ভাবন করতে নতুন একটা, তো আমি কথা বলতেছি, ধরেন আমরা খরা সহিষ্ণু একটা জাত উদ্ভাবন করব, কিন্তু আমরা জানি এই যে লোকাল একটা জাত, কথার কথা বলতেছি যে দুলার, তার মধ্যে সে খরা সহিষ্ণু জাতের বৈশিষ্ট্য আছে বিদ্যমান। এই জাতের থেকে আমরা সংকরণের মাধ্যমে মরান ভ্যারাইটি যে জাতগুলো আছে সেটা তোমার সংকরণের খরা সহিষ্ণু জাত উদ্ভাবন করতে পারি। ঠিক তেমনিভাবে অন্যান্য জাত এখন আমরা ওই স্পেসিফিক বৈশিষ্ট্য ধরে আমরা জাত আমরা কি এখনো জানি যে যেসব জাত পুরাতন দেশি জাত, তার মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে? আপনি যেমন বলছেন খরা সহিষ্ণু বা লবণ সহিষ্ণু বা বন্যা সহিষ্ণু, এমন কি জাত গবেষণায় আপনাদের জানা আছে? এইগুলো একটা বৈশিষ্ট্যের ব্যাপার, এইটা চলমান প্রক্রিয়া, এই কাজটি চলছে, এবং আমরা অনেকগুলো জাত ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি যেগুলোর মধ্যে লবণাক্ত সহিষ্ণু, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন সাবমার্জেন্স টলারেন্স, এই জাতগুলা আমাদের মধ্যে আছে। এবং এই জাতগুলি আমরা আরও স্পেসিফিক যদি সায়েন্টিফিক বলি থাকি যে কিউটিএল আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি, এবং এই কিউটিএলের মাধ্যমে আমরা সহজেই নতুন যে আধুনিক জাত আছে সেগুলিতে আমরা ওই জিনটা ট্রান্সফার বা কিউটিএলটা ট্রান্সফার করে আমরা নতুন জাত উদ্ভাবন করতে পারবো, এবং এটা চলমান প্রক্রিয়া। আর যে কথাটা আমি প্রথম বলতে চাচ্ছিলাম যে অ্যালার্মিং যে জাতগুলা হারিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। এখনও যে দেশের আনাচে কাছে প্রচুর ধানের জাত রয়ে গেছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে সহ আমরা নিজস্ব জরিপে দেখেছি, বিশেষ করে যে হাওর অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু কিছু অঞ্চল যে আছে যেখানে এখন অনেক স্থানীয় জাত চাষাবাদ হচ্ছে, এগুলো আমাদের সংগ্রহ করতে হবে। করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে যে চাষাবাদ না হলেও বেশিরভাগ প্রজাতি রাখা আছে তাদের জিন ব্যাংকে রাখা আছে। কতগুলো আছে, আপনি এই বিষয়ে কোনো ধারণা আছে? আমি যে কথাটা আমাদের ডিজি মহোদয় স্যারও বলেছেন যে আমাদের দেশের জিন ব্যাংকে 8,000 প্রজাতির ধান সংরক্ষণ করা আছে। তো এই জাতগুলা শুধু আমাদের এখানেও না, আমাদের এটা সায়েন্সের একটা জিন ব্যাংক ম্যানেজমেন্ট একটা সিস্টেম, যে শুধু আমাদের দেশে না, এটা ডুপ্লিকেট হিসেবে আমাদের একটা একটা অংশ আমাদের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে সংরক্ষিত আছে। আমাদের সুবিধাটা এখনো এই বলবৎ আছে যে যদি কোনো কারণে আমাদের এখানে ডিস্টার্ব হয় বা হারিয়ে যায়, তাহলে আমরা ওদের কাছ থেকে ব্যাকআপ ব্যবস্থা সিস্টেম আছে। আপনি বলছেন যে বাংলাদেশে আনাচে কানাচে এখনো অনেক দেশি প্রজাতির ধান রয়ে গেছে, সেগুলো কিন্তু সেইগুলোকে গবেষণা, আমি বলছি সেগুলোকে খুঁজে বের করবার মতো কোনো প্রচেষ্টা এখন আছে কিনা বা কোনো চলমান উদ্যোগ আছে কিনা এর সাথে? হ্যাঁ, ইতিমধ্যে আমরা এই চলমান সরকারি অর্থায়ন সহ এবং কোরিয়ান অর্থায়নে আমাদের দুটো প্রোগ্রাম চলমান আছে, এবং আমরা প্রতি বছরই আমরা বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং হাওর অঞ্চল সহ আমরা পাহাড়ি অঞ্চল থেকে আমরা ধানের জাতগুলো সংগ্রহ করে আসছি। এই প্রক্রিয়া চলমান, এবং আমাদের প্রচেষ্টা থাকবে একটি ধানের যাতে হারিয়ে না যায়। ধন্যবাদ জনাব ডক্টর খলিকুজ্জামান। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আপনার সাথে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জের মতো ছিল। আজ আমরা আলোচনা করছি বিলুপ্ত ধানের প্রজাতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডক্টর মোহাম্মদ খলিকুজ্জামান। জনাব খলিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম যে এই ধান যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, যে আমাদের ঐতিহ্যবাহী ধান, দেশি প্রজাতির ধান, সেটা সংরক্ষণের একটা ব্যবস্থা আছে, এবং আপনারা বলছেন যে জিন ব্যাংকে রাখা আছে এবং একটা ব্যাকআপ হিসাবে ফিলিপাইন্স রাখা আছে। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি হচ্ছে এই যে সংরক্ষণ পদ্ধতি, সেটাই বা কেমন, যে সেটা আসলে কতদিন সংরক্ষণ থাকবে বা সেখানে কী ধরনের ব্যবস্থা আপনারা সংরক্ষণ করছেন, এবং আদৌ আসলে নতুন যে জাত সেগুলোকে আমরা সেখানে কত দ্রুত ফ্রিকোয়েন্সিতে আমরা সেখানে নতুন যেগুলো
পাচ্ছি, বাংলাদেশের পথে প্রান্তরে যেটা হারিয়ে আছে সেখানে যোগ করছি, সেটা কেমন ফ্রিকোয়েন্সিতে করছি সেটা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে যে আমাদের যে সংরক্ষণের প্রক্রিয়া, এটাকে আমরা বলে থাকি সাধারণত একটা বেস কালেকশন আর একটা অ্যাক্টিভ কালেকশন। বেস কালেকশন অর্থ হলো একটা লম্বা সময়ের জন্য রাখা, যেখানেতে সাধারণত আমরা হাত দিয়ে থাকি না, যদি না আমাদের অ্যাক্টিভ কালেকশন, যেখান থেকে আমাদের গবেষকরা গবেষণা করে থাকে, আমরা নিজেরা যে বৈশিষ্ট্য করে থাকি যে কোন জাতটার মধ্যে কোন বৈশিষ্ট্য আছে, খরা সহিষ্ণু অথবা জলামগ্ন সহিষ্ণু, সেই জাতগুলো আমরা ওই অ্যাক্টিভ কালেকশন থেকে আমরা এই জাতগুলো মাঠে নিয়ে চাষাবাদ করে আমরা গবেষণা করে থাকি। বেস কালেকশন সাধারণত লম্বা সময়ের জন্য রাখা হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে 50 বছর থেকে 100 বছর পর্যন্ত আমরা রাখতে হয়। সেটা আমাদের রাখি আমরা -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যার জন্য যাতে বীজের কোনো সমস্যা না হয় এবং এই অবস্থায় সুপ্ত অবস্থায় থাকে বীজগুলো, এবং বীজগুলো 50 বছর পর্যন্ত ভালো থাকে। আর অ্যাক্টিভ কালেকশন যেটা বললাম যে আমরা এখান থেকে আমরা সাধারণত আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অথবা আমরা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে যে অল্প বিস্তর যদি থাকে সেটা আমরা ওইখান থেকে বের করে রুম টেম্পারেচারে রাখতে পারি, কিন্তু আমরা মূল হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখি। এখানে এই অবস্থায় আমরা যদি মানে বীজগুলো রাখি, তাহলে আমরা 10 থেকে 15 বছর মতো বীজগুলো ভালো সংরক্ষণ করতে পারবেন। আমাদের প্রতিবেদন দেখছেন যেখানে বলা হচ্ছিল যে দেশি জাতের ধানের যেগুলো হারিয়ে যাওয়া ধান, সেগুলো নিয়ে গবেষণা আমাদের কম হয়েছে। আমরা মূলত করেছি উচ্চ ফলনশীল বিদেশি জাত থেকে, যেমন বলা হচ্ছে ইরি ধানের কথা বলা হচ্ছিল। এখন কি সময় এসছে আমাদের যে দেশি প্রজাতির ধানের উপরে গবেষণা করা, এবং সেটা আসলে সেইখান থেকে আমরা নতুন প্রজাতির ধান বাংলাদেশের জন্য, আবহাওয়ার জন্য সহিষ্ণু এমন ধান আবিষ্কারের সময় এসছে কিনা? দেখুন, এই কথাটা আংশিক সত্য, কারণ প্রতিটা জাতি আসলে লোকাল থেকেই চাষাবাদ উন্নত জাত উদ্ভাবন করা হয়ে থাকে। আপনারা হয়তো জানেন যে ওই IR8 অথবা IR5, তাদের মধ্যে আমাদের দেশের একটি জাত ক্রস করা হয়েছিল, সেটা লতিশাই। এটা আমাদের দেশীয় জাত। কি নাম? লতিশাই। লতিশাই আছে। তো সেই কাজের স্থানীয় জাত ব্যবহার করা হয় নাই, কথাটা একদম সত্যি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখনকার প্রেক্ষাপটে আমাদের যে একটা সময় ছিল আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা মেটানো, তখন আমরা মোটা চাল খুঁজতাম, খুঁজে বের করার জন্য মোটা চাল কিভাবে মানুষের খাদ্যের চাহিদা মেটানো যায়, সেই চাষটা আমরা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আমরা উঠেছি, এবং আমরা এখন বলতে পারি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য উদ্বৃত্ত বলতে পারি। এই অবস্থায় আমাদের সময় এসেছে যে আমাদেরকে কিভাবে মানুষের চাহিদার, স্পেসিফিক লোকদের চাহিদা অনুযায়ী আমাদের জাত উদ্ভাবন করা। ধরুন, শহরের কিছু কিছু লোকজন শহরের চিকন চাল পছন্দ করে, তাদের জন্য আমাদের চিকন চাল উদ্ভাবন করতে হবে, এবং সেই প্রচেষ্টা আমাদের আছে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বৃহদান 50, বৃহদান 63 এবং বৃহদান 70 নামে জাতগুলো উদ্ভাবন করা হয়েছে। তাছাড়াও বৃহদান 34 এই জাতগুলো উদ্ভাবন করেছে, যেগুলো আমাদের ওই শ্রেণীর লোকদের জন্য উপযোগী। এবং পাশাপাশি আবার কিছু লোকজন আছে, আমি যদি বলি যে তারা মোটা চাল পছন্দ করে, তাদের জন্য ব্যবস্থা আমাদের পুরানো জাতগুলো রয়ে গেছে। এখন সময় আসছে যে আপনাদের কথা যে আমাদের লোকাল জাতগুলো ব্যবহার করা, এবং আমরা প্রতিনিয়ত জিরা কাটারি আমরা ব্যবহার করে আমরা 57 উদ্ভাবন করেছি। ঠিক তেমনিভাবে আমরা আরও কাটারি ভোগ ব্যবহার করেছি, এবং আমাদের স্থানীয় জাতের কালিজিরাও ব্যবহার হচ্ছে, এবং এই জাতগুলো এখন ইদানিং আমাদের অতি সাম্প্রতিককালে আমরা আরও রাধুনী পাগল, এই সব জাতগুলোও আমরা আমাদের প্রোগ্রামে নিয়ে আসা হচ্ছে, যাতে আমরা ভবিষ্যতে সুগন্ধি চালের ব্যাপারে যেটা হয় যে সুগন্ধি চাল নিয়ে কি বেশি গবেষণা হয়েছে কিনা? কারণ এখন আপনি বলছিলেন যে আমাদের মূল প্রথম চ্যালেঞ্জ ছিল যে মানুষের খাদ্য চাহিদা মেটানো, সেটা মেটেছে। এখন হয়তো একটু বিলাসী পণ্যের দিকে হয়তো মানুষ চোখ বোলাতে চাইবে। সেক্ষেত্রে সুগন্ধি চাল নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়েছে কিনা, এবং এখানে আমি যদি বলি সুগন্ধি চালের হাই ইল্ডিং ভ্যারাইটি সেই অর্থে আছে কিনা? জি, যে সেটাই আমি আপনাকে বলেছিলাম যে আমাদের দেশে যে আমি একটু আগেই বলেছিলাম যে বৃহদান 50 সুগন্ধি চাল এবং এটা রপ্তানিযোগ্য। ঠিক তেমনি অবস্থায় 70ও আমরা রপ্তানিযোগ্য চাল এবং চিকন চাল,
এগুলা সুগন্ধি চাল যদিও ওদের সুগন্ধি আপনি যদি আপনার কালিজিরার সাথে তুলনা করেন সেটা অনেক কম, কিন্তু আমাদের এই ধানগুলোতে অবশ্যই সুগন্ধি আছে। আর একটা বিষয় যে গবেষণা যেটা আমরা বলছিলাম যে দেশের যে এই যে অনেকগুলো চাল জাতের কথা বলছিলাম, এটা একটা সময় দেখা যেত কৃষকরা তাদের নিজেদের ব্যবস্থাপনায় নিজেরাই হয়তো একসঙ্গে সংরক্ষণ করতেন। সেই ঐতিহ্য বা সেই ধারণাটা কি এখন অনেকটা হারিয়ে যেতে বসছে কিনা? এটা আসলে হারিয়ে যাওয়া, আসলে আমাদের দেশের মানুষ অনেক অগ্রগামী হয়ে গেছে। তারা ওনারা কৃষক এখন আর নিজের বীজ নিজে রাখে, যেটা না হইলেই নয়, কিন্তু রাখতে চেষ্টা করলে ওনারা রাখতে পারবেন। এবং পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদেরকে যেটা নিয়ে করতে হবে, কিছুটা ইনসেন্টিভ গভর্নমেন্টকে দিতে হবে যে তোমরা ওই ধানের জাতগুলো, পুরানো জাতগুলো করো এবং সংরক্ষণকে নিজেরা সংরক্ষণ করো, এবং এদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এবং সরকার ইতিমধ্যে কিছু কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো চালু রাখবে বলে আমি আশাবাদী। আপনি বলছিলেন যে দেশি ধান হারিয়ে যাওয়ার বড় একটা কারণ হচ্ছে এই ধানগুলোর ইল্ড পরিমাণটা খুবই কম, ফলনটা খুবই কম, যে কারণে হয়তো কৃষকরা প্রয়োজনে তারা ইচ্ছা করলেও হয়তো এটা করতে পারে না, কারণ সেটা তাদের পোষায় ওঠে না। এইখানে এই ইল্ড বাড়াবার জন্য যে গবেষণার কথা আপনি বলছিলেন, সেই গবেষণা ঠিক এক্স্যাক্টলি দেশি প্রজাতির জন্য আমরা দেখছি সেটা হচ্ছে ক্রস ব্রিডিং হচ্ছে, কিন্তু শুধুমাত্র দেশি প্রজাতিকে বেস করে ভালো কোনো গবেষণা হচ্ছে কিনা, যে ভালো জাতের প্রজাতি আমরা পাবো কিনা সামনে? দেখুন, আমাদের দেশি জাতের একটি সমস্যা হলো যে এই জাতগুলো হেলে পড়ে, যার জন্য ফলন অনেক সময় যখন পাকার সময় চেয়ে যে ফুল আসার সময় জাতগুলো হেলে পড়ে, তখন আসলে ফলন অনেক বেশি হওয়া সত্ত্বেও দেখা যায় চিটা হয়ে যায়, চিটার পরিমাণ বেড়ে যায়। এই আমাদের গবেষণার যে কাজ চলতেছে, এই কাজটাই চলতেছে যাতে আমাদের গাছগুলো হেলে না পড়ে। হেলে না পড়ার জন্য আরেকটা জিন দায়ী, সেই জিনটা ইনক্লুড করা হলে দেখা যাচ্ছে যে আমাদের জাতগুলো হেলে পড়বে না। এবং এই গবেষণা আসলে চলমান, এটা চলমান প্রক্রিয়া, এবং এখানে স্থানীয় জাত আছে, আমাদের উচ্চ ফলনশীল জাতও আছে, মিলিয়ে আমাদের এই গবেষণার কার্যক্রম চলছে। এই গবেষণা যখন আপনারা বাংলাদেশে থেকে আপনার ধান গবেষণা নিশ্চিত করেন, ইন্টারন্যাশনাল যা পার্টনার তাদের সাথে আপনাদের কীভাবে আপনারা যোগাযোগটা করেন? সেখানে কি এই গবেষণাটার অংশ কীভাবে সেখানে আপনারা শেয়ার করেন, নলেজ শেয়ারিংটা কীভাবে হয়? সাধারণত আমাদের এখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ধান গবেষণা একটা ভালো একটা সুসম্পর্ক বজায় আছে। আমরা সাধারণত যে একটা নেটওয়ার্ক আছে, ইনজার বলা হয়, সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা দেশের উদ্ভাবিত ভালো জাতসমূহ ওই নেটওয়ার্কের মধ্যে দেওয়া হয়। তার মাধ্যমে প্রত্যেকটা দেশেই ওই নেটওয়ার্কভুক্ত প্রত্যেকটা দেশের ওই জাতগুলা অভিযোজন বা অ্যাডাপ্টিভ ট্রায়াল দেওয়া হয়। যদি সেইটা ভালো করে তাহলে ওই দেশের জন্য উপযুক্ত করা হয়। ঠিক এই অবস্থায় আমাদের দেশ থেকেও ভালো জাতগুলা ওই ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন দেশে ট্রায়াল হচ্ছে। এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের বিভিন্ন জাত বিশ্বের 14-15টি দেশে এখন চাষাবাদ হচ্ছে, তারা রিলিজ করেছে আমাদের দেশের জাত। সেই জাতগুলোকে আমাদের দেশে এখানে আমাদের দেশে রিলিজ হয়েছে এবং ওনারা রিলিজ করেছে, অ্যাডপ্ট করছেন। আর এমনি যে নলেজ শেয়ারের কথা বললাম, সেই নলেজ শেয়ারের কোনো প্ল্যাটফর্ম রয়েছে কিনা, যেটা আমি বলছি প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম রয়েছে কিনা, যেখানে আপনারা গবেষকরা নলেজ শেয়ার করতে পারেন? না, প্ল্যাটফর্ম তো অবশ্যই আছে। প্ল্যাটফর্ম আমাদের বড় প্ল্যাটফর্ম যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ওনাদের সাথে আমরা প্রতিনিয়ত লিয়াজ আছে। তাছাড়াও অতি সাম্প্রতিককালে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওনারা এগিয়ে আসছেন বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করার, যেমন বিশ্বের বিভিন্ন দেশের সাথে ওনারা যোগাযোগ রক্ষা করে উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের সহযোগিতা করে। ধন্যবাদ ডক্টর খালিকুজ্জামান তাপস। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।